বুঝতে পারছেন? তার মানে উনি ছিলেন প্রথমে সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের, পরবর্তীতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার কারণে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তাহলে আমরা এখানে লিখব কলিঙ্গ যুদ্ধের, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায়, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম উনি গ্রহণ করেন। তাহলে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো এই লোক শুধু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেই কিন্তু ক্ষান্ত হন নাই। এখন প্রশ্ন, বৌদ্ধ ধর্ম কেন গ্রহণ করছেন? কারণ বৌদ্ধ ধর্ম গেলে ওনার পক্ষে আর যুদ্ধ করা সম্ভব না। কারণ বৌদ্ধ ধর্মের মধ্যে লেখা আছে, মানে বৌদ্ধ ধর্মের মূল একটা নীতি হলো জীব হত্যা মহাপাপ, মানুষকে হত্যা করা যাবে না। শুধু মানুষ কেন, কোনো জীবকে হত্যা করা যাবে না। তো এখন উনি কলিঙ্গ যুদ্ধ ভয়াবহতা দেখে উনি মর্মাহত হয়ে উনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে আমি আর সনাতন ধর্মে থাকবো না। কারণ সনাতন ধর্ম থাকলে হয়তো সামনে এরকম আমাকে আরো যুদ্ধ করতে হবে সাম্রাজ্য বিস্তার করার ক্ষেত্রে, সেক্ষেত্রে যুদ্ধ করাটা মানে এক প্রকার মানুষকে হত্যা করা, তাই না? যুদ্ধ মানেই তো হত্যা, হত্যাকাণ্ড। তো উনি কি করলেন, উনি শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, যাতে এই ধরনের হত্যাকাণ্ড ওনার দ্বারা আর সংগঠিত না হয়। কিন্তু এই কাজটা করাতে রাজা যখন ধর্ম ত্যাগ করলেন, তখন প্রজারাও যে ধর্ম ত্যাগ করবে ব্যাপারটা কিন্তু তা না। প্রজারা অনেক অসন্তুষ্ট হলেন। কারণ ধরেন আজকে আমাদের বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি বা যিনি রাষ্ট্র ক্ষমতা যিনি বসে আছেন, উনি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যান, মানুষ কিন্তু মেজরিটি পার্সেন্ট যেহেতু মুসলিম এই দেশের, তারা এটা ভালোভাবে দেখবে না, এটাই স্বাভাবিক। তারা হয়তো বা ওনার থেকে মুখ ফিরিয়ে নিবে। তো সম্রাট অশোকের এই ঘটনার কারণে ওই সময়ে মৌর্য রাজবংশের যারা প্রজা ছিলেন, তারা অধিকাংশই বা অনেকাংশে অনেকেই দেখা গেছে মৌর্য রাজবংশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা মানে মৌর্যদের আধিপত্য খর্ব করার ক্ষেত্রে তারা অবদান রাখছে বা ভূমিকা রাখছে। ঠিক আছে, এক কথায় সম্রাট অশোক যেমন সাম্রাজ্যকে বিস্তার করে শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছেন, আবার বলতে পারি ওনার এই ঘটনার কারণে মৌর্য সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে কি হয়েছিল, ধাবিত হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে একটা মূল কারণ। তো ওনাকে, উনি শুধু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেই কিন্তু উনি ক্ষান্ত হন নাই, উনি এই অঞ্চলে বৌদ্ধ ধর্মটাকে ছড়িয়ে দেওয়ার জন্য উনি অবদান রাখছেন। এই জন্য ওনাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। আমি আবারও বলছি, কি বলছি, ওনাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। কেন বলা হয়? কারণ উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এই ধর্মটাকে এই অঞ্চলের মধ্যে প্রচার এবং প্রসারে উনি ব্যাপক ভূমিকা রাখছেন। ওনার অধীনে অসংখ্য বৌদ্ধ ধর্মের যারা মানে বিশারদ, হ্যাঁ, বৌদ্ধ ধর্মের যারা বিভিন্ন গুরু, এরা এই ধর্মটাকে এই অঞ্চলে ওনার পৃষ্ঠপোষকতায় ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। এই জন্য ওনাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন, কনস্টান্টাইন। আচ্ছা, আমি আবারও বলছি, ওনাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। কেমন, নামটা আমরা একটু লিখে নিই, বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন, কনস্টান্টাইন। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কনস্টান্টাইন কি, হু ইজ কনস্টান্টাইন? কনস্টান্টাইন হলেন খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় প্রভাবশালী লোক। ওনাকে বলা হয় কনস্টান্টাইন দ্য গ্রেট। আবার এই লোককে বলা হয় সম্রাট অশোক দ্য গ্রেট, মানে দুজনেই ইতিহাসে বিখ্যাত। অশোক দ্য গ্রেট, কনস্টান্টাইন দ্য গ্রেট। উনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় প্রভাবশালী লোক, মানে বৌদ্ধ ধর্মকে উনি প্রচার এবং প্রসারের ভূমিকা রাখছেন। আর এই লোক কনস্টান্টাইন দ্য গ্রেট, উনি ছিলেন মূলত রোমান সম্রাট, রোমান সাম্রাজ্যের সম্রাট। এই রোমান সম্রাট রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মকে প্রচার এবং খ্রিস্টান ধর্মের প্রচার এবং প্রসারে উনি ব্যাপক ভূমিকা রাখছেন। এই জন্য ওনাকে বলা হয় বৌদ্ধ ধর্মের, এই জন্য ওনাকে খ্রিস্টান ধর্মের অন্যতম একজন পৃষ্ঠপোষক বলা হয়। ঠিক আছে, তো উনি যেহেতু খ্রিস্টান ধর্মের প্রচারে ভূমিকা রাখছেন, আর আমাদের সম্রাট অশোক যেহেতু বৌদ্ধ ধর্ম প্রচারে ভূমিকা রাখছেন, এই জন্য অশোককে ওনার সাথে মিলিয়ে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন। ওকে, তাহলে আমরা এতটুকু জানার পরে আমরা আরেকটা শেষ তথ্য লিখবো এই রাজবংশ সম্পর্কিত। সেটা হলো সেটা হলো প্রথম যিনি আসছেন, মানে প্রথম যে শাসক, আই মিন চন্দ্রগুপ্ত মৌর্য, ওনার ব্যাপারে আমরা একটা এক্সট্রা তথ্য লিখবো। ঠিক আছে, সেই তথ্যটা হলো তার সময়ে, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য রাজবংশের যখন রাজা ছিলেন, তার সময়ে ভারতে আসেন বিখ্যাত গ্রিক বীর, বিখ্যাত গ্রিক পর্যটক, বিখ্যাত বিখ্যাত গ্রিক পর্যটক, মানে বিখ্যাত গ্রিক পর্যটক মেগাস্থিনিস, মেগাস্থিনিস। উনি একজন ব্যক্তি, কেমন, মেগাস্থিনিস। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য রাজবংশের ক্ষমতায় ছিলেন, তখন তার শাসনামলে আমাদের এই ভারতবর্ষে একজন বিখ্যাত গ্রিক পর্যটকের আগমন ঘটেছিল, যার নাম হচ্ছে মেগাস্থিনিস।
ঠিক আছে। তো এই মেগাস্থেনিসের রচিত যে গ্রন্থ, হ্যাঁ, তার রচিত গ্রন্থ, ওটার নাম হচ্ছে ইন্ডিকো। ইন্ডিকো, এই নামটা আমরা সবাই একটু লিখে রাখি, ইন্ডিকো। ইন্ডিকো, ইন্ডিকো শব্দটা একটু শুনতে একটু কেমন জানি ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার মনে হচ্ছে, তাই না? মানে পরিচিত পরিচিত মনে হচ্ছে। ইন্ডিকো শব্দের অর্থটা আসলে মূলত এটা ইন্ডিয়ার একটা অন্য একটা শব্দ, মানে ইন্ডিয়াকে মূলত এটা ইন্ডিকেট করা হয় এই শব্দ দ্বারা। মানে ইন্ডিকো, ইন্ডিয়া, ইন্ডিকো থেকে ইন্ডিয়া আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই জিনিসটাও শিখতে পারলাম বা বুঝতে পারলাম যে ভারতবর্ষের নাম যে ইন্ডিয়া, এই ইন্ডিয়া নামটা কারা দিয়েছিল? এই ইন্ডিয়া নামটা দিয়েছিল মূলত গ্রিকরা, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এটা আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, যে ইন্ডিয়া নামটা কারা দিয়েছিল, কারা প্রদান করেছিল? উত্তর হবে গ্রিকরা, ঠিক আছে। কারণ এই গ্রিকরা মূলত আমাদের এই ভারতবর্ষকে ইন্ডাস বলে, ইন্ডাস বা ইন্ডিকা এই শব্দগুলো দ্বারা তারা কি করতো? আমাদেরকে আখ্যায়িত করতো। তো সেখান থেকে পরবর্তীতে আসছে ইন্ডিয়া, ঠিক আছে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যে বিখ্যাত গ্রিক পর্যটকের আগমন করছে, তার নাম হচ্ছে মেগাস্থেনিস, আর তার রচিত যে গ্রন্থ সেটা হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকাতে উনি কি লিখছেন? ইন্ডিকো গ্রন্থে উনি ভারতবর্ষের ইতিহাস নিয়ে, ভারতবর্ষের সংস্কৃতি, মানুষের খাদ্যাভ্যাস, মানুষের চলাফেরা, মানে এক কথায় ভারতের উপরে গবেষণা করে উনি একটা বই লিখছেন। বইটার নাম হচ্ছে ইন্ডিকো, ঠিক আছে। তাহলে আমরা এখানে অনেকগুলো তথ্য কিন্তু আমরা একসাথে পড়ে ফেলছি, ঠিক আছে। শুধু আমরা রাজবংশ পড়ি নেই, রাজবংশের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা সবগুলোই মোটামুটি কভার করছি। তো আশা করি আমরা এভাবেই প্রত্যেকটা রাজবংশ পড়ব। এভাবে যদি আমরা বাকি তিনটাও শেষ করি, আমাদের প্রাচীন যুগের ইতিহাস এই অংশটা কমপ্লিট হবে, ঠিক আছে। আমাদের একটা অংশ শেষ, একটা অংশ শেষ। প্রাচীন যুগের মৌর্য রাজবংশ শেষ, মৌর্য রাজবংশ শেষ। ওকে, এখন আমরা চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ বংশ প্রাচীন যুগে, সেটা হচ্ছে গুপ্ত রাজবংশ। গুপ্ত রাজবংশ, গুপ্ত রাজবংশ, কেমন? গুপ্ত রাজবংশ, গুপ্ত রাজবংশ। মৌর্যদের পরে এরপরে আমরা শুরু করব গুপ্ত রাজবংশ, ঠিক আছে। গুপ্ত রাজবংশ